এই সপ্তাহে পঠিত বই হচ্ছে দ্য প্যালেস অফ ড্রিমস। আলবেনিয়ার প্রখ্যাত সাহিত্যিক ইসমাইল কাদারের লেখা এই নভেলটি হচ্ছে একটি রাজনৈতিক রূপক বা পলিটিক্যাল এলিগরি। ইসমাইল কাদারে আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত একজন উপন্যাসিক। তিনি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন এবং নোবেলের জন্য বেশ কয়েকবার মনোনীত হয়েছেন। দ্য প্যালেস অফ ড্রিমস 1981 সালে প্রথম প্রকাশের কিছুদিন পরপরই এই উপন্যাসকে আলবেনিয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়। দ্য প্যালেস অফ ড্রিমস এর প্রেক্ষাপট এবং আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে তাবির সারাইল নামে এক রহস্যময় প্রশাসনিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে উক্ত সাম্রাজ্যের সকল মানুষের স্বপ্ন সংগ্রহ করা হয়। তারা কে কি স্বপ্ন দেখে সেটিকে আসলে সিলেকশন করা হয়। লক্ষ লক্ষ স্বপ্ন বিশ্লেষণ করে খুঁজে বের করা হয় মাস্টার ড্রিম। আর এই মাস্টার ড্রিমের উপরেই সাম্রাজ্যের সকল পলিসি এবং ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। প্যালেস অফ ড্রিমস এমন এক দুর্বোধ্য জায়গা যেখানে প্রতিটি কক্ষ, প্রতিটি কর্মকর্তা, প্রতিটি নথি এমনভাবে সাজানো থাকে যেন কেউ পুরো ব্যবস্থা সম্বন্ধে আসলে বুঝতে না পারে বা কোনো পুরো ব্যবস্থাটা বোধগম্য না হয়। যেখানে সাম্রাজ্যের সকল ধরনের মেকানিজম করা হয়, যেখানে জনগণের কোনো ধরনের কমিউনিকেশন, অ্যাক্সেস এবং রিলিভেন্সি সম্পৃক্ততা নেই। ইটস দ্য মোস্ট ইম্পার্সোনাল, দ্য ব্লাইন্ডেস্ট, দ্য মোস্ট ডেডলি and so the most autocratic. আর এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ যার হাতে থাকে তিনি বা তারাই রাষ্ট্রের ক্ষমতায় নিশ্চিতভাবে পথ পাড়ি দেয়। ঔপন্যাসিক ইসমাইল কাদার এখানে কুপ্রুলু পরিবারের কথা উল্লেখ করেছেন, যারা কিনা অটোমান সাম্রাজ্যের সময় থেকেই এই আলবেনিয়াকে শাসন করেছেন। কুপ্রুলু পরিবার থেকেই রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, সেক্রেটারি, অ্যাম্বাসেডর, গভর্নর, মিনিস্টার সবাই আসলে এখান থেকে নির্বাচিত হন। তারা হচ্ছে পিপল লাইক লিভিং at the foot of Vesuvius। এই উপন্যাসের বলা যায় একমাত্র চরিত্র বা ক্যারেক্টার হচ্ছে মার্ক এলেম নামে একজন ব্যক্তি। একজন সাধারণ তরুণ ধীরে ধীরে প্যালেসের জটিল ক্ষমতা কাঠামোর অংশ হয়ে ওঠেন। তাবির সারাইলে বা প্যালেস অফ ড্রিমসের যে কয়েকটি শাখা আছে, যেমন ধরুন সিলেকশন, ইন্টারপ্রিটেশন, আর্কাইভস, সকল শাখায় কাজ করেছেন উপন্যাসের নায়ক মার্ক এলেম। মার্ক এলেম এমনই একজন ব্যুরোক্রেট যিনি নিজে কোনো বড় সিদ্ধান্ত নেন না। তিনি শুধু দৈনন্দিন নিজের দায়িত্ব পালন করে যান, কিন্তু তার এই রুটিন কাজের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর কর্তৃত্ববাদী ব্যবস্থা টিকে রাখার এক অন্যতম সহায়ক হিসেবে। হি নো লঙ্গার নিউ whether he served the palace or whether the palace had become his own mind। তাবির সারাইলে যে ইন্টারপ্রিটেশন শাখা আছে সেখানকার যে কর্মচারীরা তারা বেসিক্যালি সত্য খোঁজে না, তারা ব্যাখ্যা খোঁজে, এমন সব ব্যাখ্যা যা কিনা প্রিকনসিভড আইডিয়াকে অ্যাসিস্ট করে। এই সাম্রাজ্যের সত্য নয়, বরং কম্প্রু পরিবার ও তাদের মতাদর্শ মানুষদের ব্যাখ্যাই এদের প্রধান হাতিয়ার। এখানে সরাসরি জড়িত থাকে নাগরিকদের বাঁচা মরার প্রশ্ন। মিনিং ওয়াজ নেভার ডিসকভার্ড, ইট ওয়াজ অ্যাসাইন্ড। তাই তাদের মন মতো ব্যাখ্যা দিয়ে যে কাউকে যে কোনো কিছুই করতে পারে। দ্য গভর্নমেন্ট ক্যান ক্যাচ আ হায়ার উইথ অ্যান অক্স কার্ট। আলবেনিয়ার শাসক এনভার হোজার আমলে সরাসরি সমালোচনা করা ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। ছিল একটা মারাত্মক রকমের ভয়ের সংস্কৃতি, অনিশ্চয়তার সংস্কৃতি। সেই সময়ে মানুষ জানতো না, আলবেনিয়ার নাগরিকরা জানতো না যে কে কাকে পর্যবেক্ষণ করছে, কোন বাক্য, কোন স্বপ্ন, কোন চিন্তা সেই দেশের নাগরিককে কখন যে বিপদে ফেলতে পারে। এই চিন্তায় মানুষ সবসময় একটি অনিশ্চয়তার মধ্যে থাকতো, একটি ভয়ের মধ্যে থাকতো। ফিয়ার ইজ মোস্ট পাওয়ারফুল when its source cannot be seen। দ্য প্যালেস অফ ড্রিমস পড়লেই প্রথমে আমাদের কাছে যে জিনিসটি চোখে পড়ে তা হলো এর ভাষা শৈলী। এই বইয়ে, এই নভেলে কোথাও কোনো উচ্চকণ্ঠের ব্যবহার নেই, নেই কোনো রাজনৈতিক বক্তৃতার ব্যবহার, নেই কোনো রাজনৈতিক ক্যারেক্টারের ব্যবহার। যা আছে তা হলো নীরবতা, অস্পষ্টতা এবং প্রতীকের ব্যবহার। আর এর মাধ্যমেই সেই সময়ের আলবেনিয়ার যে রাজনৈতিক সংস্কৃতি, ভয়ের যে সংস্কৃতি, কর্তৃত্ববাদীর যে সংস্কৃতি, সেটি অত্যন্ত চমৎকারভাবে ফুটে তুলেছেন লেখক ইসমাইল কাদের তার এই উপন্যাসে। ইসমাইল কাদেরে বেসিক্যালি ফ্রান্সিস কাফকার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এবং জর্জ অরওয়েলের ডেস্টোপিয়ান যে নোবেল 1984-এর যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটিকে তিনি নিজের স্বতন্ত্র ভাষায় রূপ দিয়েছেন তার এই প্যালেস অফ ড্রিমস উপন্যাসে। উপন্যাসটির গতি অত্যন্ত ধীর, আর সেই ধীর গতি আমাদেরকে প্যালেসের এক কঠিন গোলক ধাঁধে আটকে ফেলে। শেষ পর্যন্ত যে কোনো পাঠকই মার্ক এলামের মতো যে মেইন ক্যারেক্টার তার মতো বুঝতে পারেন না তিনি কি আসলে প্যালেসের বাইরে আছেন নাকি ইতিমধ্যেই প্যালেসের গোলক ধাঁধে আটকে গিয়েছেন। দ্য প্যালেস ওয়াজ আ লেস আ বিল্ডিং দ্যান আ স্টেট অফ মাইন্ড। আর এই বাক্যটি কাদেরের সাহিত্যিক প্রতিভার যে সারাংশ সেটি তুলে ধরে। প্যালেস কোনো স্থাপনা নয়, ইটস নট এ বিল্ডিং, এটি একটি মেন্টাল স্টেট।
এটি একটি মানসিক অবস্থা। 1981 সালে প্রকাশিত দ্য প্যালেস অফ ড্রিমস উপন্যাসটি আজকের এই আধুনিক সময়েও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, সোশ্যাল মিডিয়া, ফেসিয়াল রিকগনিশন, বিগ ডেটার যুগেও আমাদেরকে স্মরণ করে দেয় যে সে সময়েও কিভাবে মানুষের মন, চিন্তা এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে চাইতো। আর সে কারণেই দ্য প্যালেস অফ ড্রিমস আজকের এই সময়েও অনেক জায়গায় অনেক বেশি রিলেভেন্ট। এটি কোনো সাধারণ উপন্যাস নয়, এটি আধুনিক নজরদারি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এক গভীর সতর্কবার্তা। এটি আমাদের ভাবতে শেখায় মানুষের ব্যক্তি স্বাধীনতার বিষয়ে, এটি আমাদের ভাবতে শেখায় মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে। দারুণ একটি উপন্যাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।